নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি আপনাদের সাথে এসেছি পজিটিভ বার্তার এই প্রোগ্রামে। পজিটিভ বার্তার আজকের এই প্ল্যাটফর্মে আমাদের সঙ্গে রয়েছেন ফার্মাসি ডিপার্টমেন্ট থেকে আমাদের উদিত স্যার। উদিত স্যারের মুখ থেকেই আমরা ওনার পরিচয় সম্পর্কে জেনে নেব। আর এই পজিটিভ বার্তা আমরা নিয়ে এসেছি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সমাজের সকল স্তরের সমস্ত মানুষরা এই প্রোগ্রাম শুনছেন এবং আমাদের এই পজিটিভিটিকে তাদের জীবনের পাথেয় করে তারা এগিয়ে চলেছে, এটাই কিন্তু আমাদের কাম্য। নমস্কার স্যার। এবং নমস্কার। পজিটিভ বার্তা স্টুডিওতে আপনাকে স্বাগত। স্যার, আপনার পরিচয়টা আমাদের দর্শকদের জানান। প্রথমেই ম্যাডামকে এবং এখানে উপস্থিত সকলকে আমার তরফ থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমি উদিত ঘোষ, আমি শান্তিনিকেতন ফার্মাসি কলেজের লেকচারার। আচ্ছা স্যার, স্যার আমরা পরিচয় পেলাম। স্যার, ফার্মাসি আপনি পড়লেন যখন, এই বিষয়ে কি আপনাকে কেউ এনকারেজ করেছিল, না আপনি প্রথম থেকেই ভেবেছিলেন যে আপনি ফার্মাসিস্ট হবেন? আমি নিজেই বেশিরভাগটা ভেবেছিলাম, অন্যরা বলেছিল, তার সাথেও আমি নিজের ইচ্ছা ছিল যে একটা এমন কিছু করব যাতে আমি সমাজের জন্য বা আমার আশেপাশে যারা আছে তাদের যেন একটা উপকারে আমি লাগতে পারি। এই জন্যই আমার এই প্রফেশনে আসা। আচ্ছা স্যার, আপনার স্কুলিং বা আপনি কোথা থেকে পড়েছেন, আমাদের যারা এই ফার্মাসি নিয়ে পড়তে চায় তাদেরকে আপনি কিভাবে বলবেন যে কিভাবে এই পথটা নেবে তারা? আমি পড়েছি আমার গ্রামেরই স্কুল আউসগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে। সায়েন্স নিয়ে পড়তে হবে, এইচএসে সায়েন্স থাকতে হবে, তবে সে ফার্মাসি ডিপার্টমেন্টে আসতে পারবে। এখানে পড়ার জন্য আমি ক্রাইটেরিয়াটা একটু বলে দিচ্ছি। এখানে এইচএসে 45% মার্কস পেতে হতে হবে। তার সাথে প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অথবা ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সাবজেক্টে 30% অথবা 5 মার্কস পেয়ে থাকতে হবে। আর টোটালে 45% মার্কস পেয়ে থাকতে হবে। আর আরও কিছু বলি, এই প্রফেশনে আসার আমার মূল কারণ হচ্ছে এর জব অপরচুনিটি অনেক বেশি। অন্যান্য প্রফেশনের তুলনায় এই প্রফেশনে জব অপরচুনিটি অনেক বেশি। এখানে দু ধরনের জব পাওয়া যায়। প্রথম বলি গভর্নমেন্ট সেক্টর, নেক্সট হচ্ছে প্রাইভেট সেক্টর। গভর্নমেন্ট সেক্টরের মধ্যে আছে আপনার জেল, পুলিশ, ডিফেন্স বা আরও অন্যান্য নার্সিংহোম বা হসপিটাল যেগুলো গভর্নমেন্ট, বা স্বাস্থ্যকেন্দ্র, এগুলো গভর্নমেন্ট সেক্টরে আমাদের প্রচুর ফার্মাসিস্ট বন্ধু রয়েছে। তার সাথে প্রাইভেট সেক্টরও রয়েছে, যেমন বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোম। তার সাথে বিভিন্ন ওষুধ কোম্পানির মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ হওয়া যায়। বিভিন্ন ওষুধ কোম্পানি যেখানে ম্যানুফ্যাকচার করে সেখানে ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে যাওয়া যাচ্ছে। তাছাড়া রয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট। আর তাছাড়া ফার্মাসি কোর্স করার পর একটা রেজিস্ট্রেশন আমাদেরকে দেওয়া হয়, যেটার সাহায্যে আমরা নিজের ড্রাগ স্টোর ওপেন করতে পারি, রিটেল, হোলসেল দুরকমই। এছাড়াও এর সঙ্গে মানুষের সেবা প্রচুর পরিমাণে করা যায়। একসাথে সেবাও হয়, জব একটা থাকে। এই জন্যই আমার এই প্রফেশনে আসা। অর্থাৎ ফার্মাসি নিয়ে পড়াশোনা করলে একাধারে যেমন বিভিন্ন প্রফেশনে যুক্ত হতে পারবে, তাছাড়া সে যদি মনে করে যে না আমি ব্যক্তিগতভাবে বিজনেসের সাথে যুক্ত হতে চাই, সেটাও সে করতে পারবে। অর্থাৎ প্রফেশন এবং একটা তার নিজস্ব ফ্রিল্যান্সার হিসেবে কাজ করারও একটা স্বাচ্ছন্দ্য স্বাধীনতা সে পাবে, সুযোগ এখানে রয়েছে। আচ্ছা আচ্ছা। এর জন্য কি কোনো আলাদা কোনো পরীক্ষা কিছু দিতে হয়? তাহলে যারা উচ্চ মাধ্যমিক নিয়ে পড়ছে সায়েন্স নিয়ে, তারা কোনো প্রিপারেশন নেবে বা কিছু করতে পারবে, সেটা যদি একটু আমাদের জানান। এইচএস পাস করার পর ডাইরেক্ট অ্যাডমিশন নেওয়া যায়। আবার আমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স। ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আমরা ডিপ্লোমা ইন ফার্মাসিতে ভর্তি হতে পারি, বা ব্যাচেলার ফার্মাসিতে ভর্তি হওয়া যায় সেকেন্ড ইয়ার থেকে। কেউ যদি ডিফার্ম কোর্স পাস করে এবং তারপর যদি বিফার্ম করতে যায় সেকেন্ড ইয়ার থেকে, সে ল্যাটারাল এন্ট্রি হিসাবে এক্সাম দিয়ে ওখানে চান্স পেতে পারে। আচ্ছা, তা এই পরীক্ষার জন্য কখন ফর্ম ফিল আপ করবে যদি একটু বলেন? এটা মোটামুটি এইচএস পাস করার পর, এইচএস রেজাল্ট বেরোনো বা তার আগে পরে ওই টাইমের মধ্যেই ফর্ম বের হয়। বিভিন্ন ওয়েবসাইট চেক করতে পারে বা আমাদের নিউজ পেপারে অ্যাড বের হয়, সেখানে দেখে, বা কর্মসংস্থান বা কর্মক্ষেত্র যে বিভিন্ন জব রিলেটেড পেপারগুলো রয়েছে সেখানেও অ্যাডভার্টাইজমেন্ট বের হয়। আচ্ছা, ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এবার আপনার কি জানতে চাইবো যে আপনি যখন ফার্মাসি পড়েছেন, আপনার জীবনের নিশ্চয়ই আপনি অনেক কিছু ফেস করে এসেছেন। সেই ক্ষেত্রে কলেজ জীবনে আপনার এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে পজিটিভ একটা ভাইবস দিয়েছিল, সেই পজিটিভ ভাইবসটা হয়তো আপনি আজকের দিনে কাজে লাগিয়ে আমাদের সঙ্গে এসেছেন? এমন কিছু বলতে চান যেটা আপনার মনে হয়েছে পজিটিভিটি এনেছিল? আমি বলি, কলেজ লাইফে নয়, আমার একটা ঘটনা খুব মনে পড়ে।
আমার সার্ভিস লাইফে প্রথম আমি যেখানে জব করি সেটা ছিল মিশন হসপিটাল দুর্গাপুর। সেখানে যখন প্রথম দিন জয়েন করি এবং 1 সপ্তাহের মধ্যে আমি ভেবেছিলাম আমি রিজাইন দিয়ে দেবো, এবং রিজাইন লেটার লিখে সেখানে আমি এইচওডিতে জমাও করেছিলাম। এই কারণেই ভেবেছিলাম যে রিজাইন দিয়ে দেবো। ওখানে কাজের প্রেশার প্রচণ্ড পরিমাণে, প্রচণ্ড কাজের প্রেশার। 8 ঘন্টা ডিউটি ছিল, 8 ঘন্টায় দাঁড়িয়ে থাকতে হতো। এমনকি আমরা একটু ফ্রি হ্যান্ড সময়ও পেতাম না। খাবার হয়তো টিফিন খেতে যেতাম, জাস্ট 15 মিনিট খেয়ে দিয়ে আবার ফিরে আসতে হতো। বাথরুম যাওয়ার সময়টা পর্যন্ত পেতাম না। সেই হিসাবে এত কাজের প্রেশারে আমি ভেবেছিলাম যে আমি রিজাইন দেবো, এবং রিজাইন লেটার লিখে এইচওডিতে জমাও করেছিলাম। এইচওডিরা আমাকে বুঝিয়েছিলেন এবং আমি থেকে গেছিলাম। ওখানে থেকেছিলাম বলে আজকে মনে হচ্ছে যে ভুল কিছু করিনি। এই কারণেই ভুল করিনি, ওখানে কাজের প্রেশার থাকলেও আমি শিখেছি কিন্তু প্রচণ্ড পরিমাণে, প্রচুর শিখেছি ওখানে। আমার ফার্মাসি জগতের যা কিছু শিক্ষা তার মোটামুটি 80% শিক্ষা আমি ওখান থেকেই শিখেছি। কারণ ওখানে অনেক রকম পেশেন্ট আসে, অনেক রকম প্রেসক্রিপশন হয়, অনেক রকম মেডিসিন সম্বন্ধে আমরা জানতে পারি, অনেক কোম্পানি মেডিসিন সম্বন্ধে জানতে পারি, একই কম্পোজিশন আলাদা আলাদা কোম্পানির সেসব সম্বন্ধে জানতে পারি। আমার ওই জন্যই আজকে মনে হয় যে ওই দিন যদি আমি ওই পজিটিভিটিটা না দেখাতাম যে ওখান থেকে থাকবো না, আমাকে শিখতে হবে, যদি আমি বেরিয়ে চলে আসতাম তাহলে হয়তো আজকে আমি এই জন্য শিখতে পারতাম না। এই ঘটনাটা আমার খুব একটা মনে দাগ কেটেছে যে ওখানে সেই পজিটিভ দিকটা আমি দেখেছিলাম বলে আজকে আমি এখানে আসতে পেরেছি। একদমই তাই স্যার। কিছু জায়গা থেকে দেখা যায় যে আমরা অনেক সময় ছোটবেলায় শুনতাম যে দেখ আজকের দিনে তুই যদি কষ্ট করিস আগামী দিনে তোকে নিশ্চয়ই তুই কিছু একটা পাবি। ঠিক একই রকমভাবে যখন আমরা কোনো গাছ লাগাই দেখবেন আমাদের মনের মধ্যে হয় যে আয়দার এই গাছটা আমি সুন্দর ফল ফুল কিছু একটা দেবে, সেটার আশায়। আপনি ওই সময়টা কষ্ট করেছিলেন বলেই কিন্তু আজকে আপনি বলছেন যে আপনি অনেক কিছু শিখতে পেরেছিলেন। যেই সময় আপনাকে নেগেটিভিটি একটা জায়গা থেকে গ্রাস করেছিল কিন্তু আপনি সেটাকে কাটিয়ে উঠেছিলেন, এবং অবশ্যই সেখানে কিছু পজিটিভ মানুষ আপনার পাশে ছিল যারা আপনাকে বুঝিয়েছিল যে না তুমি এগিয়ে যাও, আমরা তোমার সাথে এবং আছি। সেখানে আমাকে যে সব আমার সিনিয়র দাদাদিরা ছিল তারা প্রচন্ড পরিমাণে হেল্প করেছিল, এবং তাদের জন্য আজকে আমি এই জায়গায় এসেছি। এটা একটা তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ। আর ম্যাডাম বললেন এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো। ছোটবেলায় একটা স্যার আমাদের বলতো যে এখন যদি কষ্ট করো বড় হয়ে তখন সুখ পাবে, আরাম ভোগ হবে। কিন্তু এখন যদি কষ্ট না করে তুমি যদি আরাম করো, বড় হয়ে কিন্তু তখন তোমাকে কষ্ট করতে হবে। তাই আমরা যদি প্রথম জীবনে বা প্রথম লাইফে যদি কষ্ট করি, পজিটিভ ভাব নিয়ে এগিয়ে যাই, পরবর্তীকালে কিন্তু আমাদের সুখের সময় আসছে। একদমই তাই। কিন্তু এই মুহূর্তে আমরা যে সময়কালে বাস করছি সেখানে একজন শিশুর মনের মধ্যেও কিন্তু নেগেটিভিটি এসে গেছে যে আর থাক করে কি করব, এত কষ্ট করার কি দরকার আছে। এই জায়গাটাকে আমরা কিভাবে কাটিয়ে উঠবো স্যার? প্রথমত গার্জেনদেরকে এর জন্য পদক্ষেপ নিতে হবে। গার্জেনদেরকে বোঝাতে হবে শিশুদেরকে, এবং তাকে সমস্ত কিছু পজিটিভ দিকটা ভাবাতে হবে এবং তাকে ভাবিয়ে তুলতে হবে। শিশু মন তাকে যা আমরা ভাবাবো সে সেটাই ভাবতে শুরু করবে। তাই প্রথম থেকেই গার্জেন বা বাড়ির আশেপাশে পরিবেশে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। শিশুটা পরবর্তীকালে কিভাবে লাইফ অ্যারেঞ্জ করবে সেটা তার আশেপাশের পরিবেশ এবং ফ্যামিলির উপর নির্ভর করে। তাই ফ্যামিলি মেম্বার বা গার্জেনদেরকে প্রথম থেকে আগ্রহী হতে হবে এবং তাদেরকে বোঝাতে হবে, তাদেরকে পজিটিভ জিনিস দেখাতে হবে। এভাবে একটা শিশু পরবর্তীকালে এগিয়ে যেতে পারে। আর সামাজিক দায়বদ্ধতা আমাদের একটা থেকেই যাচ্ছে, যেখানে আমরা আমাদের জেনারেশনকে পজিটিভিটি দেব, তবেই কিন্তু আমরা আগামী দিনে পজিটিভিটি এক্সপেকটেশনের মধ্যে রাখবো। তাই আমাদের এই প্ল্যাটফর্মে যারা আসছে তারা আমাদের সমাজকে যে বার্তা দিচ্ছে তা সত্যি আমাদের আশা রাখি যে প্রত্যেকটি মানুষ যেন এই পজিটিভ বার্তার সঙ্গে সংযুক্ত হন এবং আমাদের সাথে থাকেন। স্যার, আপনি যেহেতু ফার্মাসিস্ট, তো ফার্মাসিস্ট কিভাবে সমাজে পজিটিভিটি আনতে পারে সেই বিষয়ে যদি আমাদের কিছু বলেন। একটা সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটা ফার্মাসিস্টের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণেই বলছি, যখন একটা কোনো মহিলা মা হন বা প্রেগনেন্ট থাকেন, তখন সে প্রেগনেন্ট অবস্থায় সে কিভাবে কি তার নিজের সেবা যত্ন করবে বা কেয়ার করবে সেটা একজন ফার্মাসিস্টই বলেন। বাচ্চা জন্মানোর পরে সেই বাচ্চার কোন ভ্যাকসিন নিতে হবে, কোন টাইমে নিতে হবে, সেটা কিন্তু একজন ফার্মাসিস্টই বলে দেন। শুধু তাই নয়, আমরা যথেচ্ছভাবে হয়তো একটা জ্বর এলো, একটা প্যারাসিটামল খেয়ে নিলাম, কিন্তু ওষুধে একটা নির্দিষ্ট ডোজ থাকে এবং একটা নির্দিষ্ট দিন পর্যন্ত খেতে হয়। একটা নির্দিষ্ট ডোজ কতটা খাবো বা কী পরিমাণ খাবো সেটা সমাজে কিন্তু একজন ফার্মাসিস্টই বলে দেন।
আমরা আমাদের অ্যান্টিবায়োটিকের কথা বলছি, আমরা হয়তো খুব জ্বর এসছে, একদিন একটা ক্লাভাম খেয়ে নিলাম, কিন্তু সেরকমভাবে খেলে তো হবে না, তার একটা নির্দিষ্ট ডোজ আছে, কারণ ডোজটা যদি না হয় পরবর্তীকালে সেই মেডিসিনটা রেজিস্ট্যান্স হয়ে যাবে আমাদের শরীরের মধ্যে, আর পরবর্তীকালে ততটা পরিমাণ কাজ করবে না। সেই যে নির্দিষ্ট পরিমাণ ডোজ বা কখন খেতে হবে, খাওয়ার আগে খাবো না পরে খাবো, কিভাবে খাবো, সেটা কিন্তু একদম ফার্মাসিস্টই আমাদের বুঝিয়ে দেন বা বলে দেন। তাছাড়াও এখন একটা জিনিস দেখছি, একটা মেডিসিন কাউন্টার থেকে প্রেসক্রিপশনে যে পরিমাণ মানে মেডিসিন সার্ভ হয় তার থেকে বেশি পরিমাণ মেডিসিন কিন্তু মানুষ বলে, বিশেষ করে গ্রামগঞ্জের দিকে এটা দেখা যায়, বেশিরভাগ মানুষই আমার আগে পেটের যন্ত্রণা হয়েছে, একটু জ্বর হয়েছে, একটু ওষুধ দাও, এভাবে কিন্তু ওষুধ নিয়ে যান। সেই মানে একটা মানুষকে কি ওষুধ খাবে কখন খাবে সেটা কিন্তু একদম ফার্মাসিস্টই বলে দেন। তাই আমার মনে হয় একটা সমাজকে সুস্থভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন ফার্মাসিস্টের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদমই তাই স্যার, একজন ডক্টর, নার্স, প্যারামেডিক্স, ফার্মাসিস্ট, ইটস আ সিস্টেম। এই প্রপার সিস্টেমটাকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে গেলে প্রত্যেকের সঙ্গে একটা সিনক্রোনাইজ ওয়েতেই থাকতে হবে। এবং সিনক্রোনাইজেশনের কোথাও কোনো একটা তার যদি কেটে যায় তাহলে কিন্তু এই পুরো সিস্টেমটা ভেঙে পড়বে। তো সোশ্যাল ফার্মাসি যেটা আপনি বললেন, এখানে তো কমিউনিটির একটা বড় পার্ট থাকে। এবার এই ক্ষেত্রে কি আমরা যারা ফার্মাসিস্ট, যারা আগামী দিনে হতে চায়, পড়তে চায়, তাদেরকে কি কমিউনিটিতে গিয়ে কোথাও কোনো কাজ করতে হয়, বা আপনারাও কি কখনো গেছেন কমিউনিটির বিভিন্ন মানুষের সঙ্গে যোগাযোগ করেছেন, কথাবার্তা বলেছেন, তাদেরকে বুঝিয়েছেন, এটা কি করতে হয় আপনাদেরকে? এটা করতে হয় বলতে, কেউ যদি এনজিওতে কোনো জব ফার্মাসি হিসেবে জয়েন করে বা স্বাস্থ্যকেন্দ্রে ফার্মাসি হিসেবে জয়েন করে, সেখান ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যাম্প হয় বা মানুষজন সেখানে যায়, এবং সেখানে গিয়ে তখন মানুষকে হয়তো বোঝানো হয় যে এই জিনিসটা খারাপ বা এই ওষুধটা খাওয়া ঠিক নয়, বা অনেক সময় কি হয় যে কারোর প্রেশার লো থাকে, সেক্ষেত্রে মেপে দিতে হয়। এই ফার্মাসিস্ট বা এই রিলেটেড যারা জব করে তারা কিন্তু সমাজের সঙ্গে যুক্ত থাকে এবং তারা একটা সমাজ সেবাও করে, সমাজ সেবামূলক কাজও করে থাকে। আচ্ছা, মানে কমিউনিটিতে একটা ফার্মাসিস্ট এইভাবে কাজ করে। আর স্যার, যারা রিসার্চ ল্যাবের যদি কাজ করতে চায় কেউ, সেই ক্ষেত্রে তারা কি কি কাজ করে থাকে ওখানে? রিসার্চ বা ল্যাবে করতে গেলে একটা মেডিসিনের মলিকুল সেটা কিভাবে কাজ করবে বা সেই মেডিসিনটা মলিকুল কিভাবে হবে, সেটা সেই রিসার্চ লেভেলে কাজ হয়। এটা সাধারণত ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে যারা থাকে থাকবে তারা ওই রিসার্চ লেভেলে জবটা করে। আচ্ছা, মানে তাহলে স্যার ফার্মাসিতে বলতে পারছি যে একটা অ্যাম্পেল অফ কাজের পরীক্ষা আছে, যেখানে একজন সোশ্যাল ফার্মাসিস্ট হতে পারে, কেউ ল্যাবে সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে পারে, কেউ নিজের বিজনেস করতে পারে, বিভিন্ন হসপিটাল চালাতে গেলে, একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল চালাতে গেলে, আমি সাধারণ একটা আপনার থেকে স্ট্যাটিস্টিক্স জানতে চাইছি স্যার, 100 বেডের যদি হসপিটাল হয় সেখানে মোটামুটি কতজন ফার্মাসিস্ট লাগতে পারে, লাইসেন্সড ফার্মাসিস্ট? যতদূর সম্ভব, আমার ঠিক পরিসংখ্যানটা এই মুহূর্তে মনে নেই, 30 বেডের জন্য 2টো ফার্মাসিস্ট দরকার পড়ে, এরকম একটা পরিসংখ্যান আছে। তাহলে 30 বেডের জন্য যদি 2জন হয়, তাহলে আমি মনে করতে পারি 100 বেডের জন্য আমার 8 জন মতো লাগছে, 7 থেকে 8 জন। তাহলে আমরা জানতে পারছি অবশ্যই যে গভর্নমেন্ট জবের একটা বড় ক্ষেত্র কিন্তু ফার্মাসিস্টরা পাবে, এবং তার সাথে যে সমস্ত প্রাইভেট মাল্টি স্পেশালিটি হসপিটাল বলি বা নার্সিং হোম, যেখানে অবশ্যই একটা করে ফার্মাসিস্ট থাকবে, প্রত্যেকটি জায়গাতেই কিন্তু ফার্মাসিস্টকে নিয়োগ করা হয়। তাহলে যারা ফার্মাসি আগামী দিনে হতে চায় তাদের জন্য কিন্তু যেহেতু প্রফেশনেই আসবে, তাহলে একটা বড় ক্ষেত্র হচ্ছে কাজের একটা বড় ক্ষেত্র রয়েছে। এই গ্রাম বাংলাতে একটা প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু অনেকেই সেইভাবে মানুষের কাছে পৌঁছাতে পারি না যে আপনি ফার্মাসি নিয়ে কেরিয়ার তৈরি করুন, এতে এই জিনিসটা আছে। তো সেই জন্যই আমরা চেষ্টা করছি যে আমাদের দর্শক বন্ধুদের কাছে এই সমস্ত তথ্যগুলিগুলো কি পৌঁছে দেওয়ার, যাতে অনেক মানুষ এই সুন্দর জিনিসটা উপভোগ করতে পারে এবং পজিটিভ ভাইবস নিয়ে তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত হতে পারে। আমাদের পজিটিভ বার্তা এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মের জন্য আমরা স্পেশালি থ্যাঙ্কফুল টু মিস্টার মলয় পিট, অ্যান্ড উনি যদি এই সুন্দর ভাবনা চিন্তাটা না করতেন তাহলে হয়তো আমরা এত মানুষের কাছে পৌঁছাতে পারতাম না। একদম এইটাই আমাদের কিন্তু একটা গেন, যে পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা এত গুণী মানুষদেরকে পাচ্ছি এবং আমরা চেষ্টা করছি সমাজে সদর্থক বার্তা পৌঁছে দেওয়ার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, আপনি আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন এবং ভ্যালুয়েবল সময় দিলেন। মলয় স্যারকে একবার ধন্যবাদ জানাতে চাই। ডক্টর মলয় পিট স্যার সে ছিল বলে আজকে হয়তো আমরা এখানে আসতে পারছি বা সমাজের বিভিন্ন পজিটিভ দিক তুলে ধরতে পারছি। সবাইকে নমস্কার জানিয়ে শেষ করছি।